নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিস ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই আলোচনার গভীরে যাওয়ার জন্য এবং তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমি যাবতীয় গুরুত্বপূর্ণ নিউজ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের দামামা বাজছে, যখন ওয়েস্ট এশিয়া বা মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং ইরানের মিসাইল হামলায় কাঁপছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারত নিঃশব্দে ইতিহাসের এক বৃহত্তম কূটনৈতিক জয় হাসিল করে নিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে কানাডার সাথে ভারতের সম্পর্ক গত কয়েক বছর ধরে কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল, সেই কানাডাই এখন ভারতের সাথে প্রায় $1.9 বিলিয়ন একটা মেগা ইউরেনিয়াম প্যাক্ট সাইন করেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি মার্ক কার্নি ভারতের মাটিতে পা রেখেই সুর বদলে ফেললেন, কেন এই চুক্তিকে ব্রিটিশ এবং আমেরিকান মিডিয়া একটি গেম চেঞ্জার হিসেবে দেখছে, আর সবচেয়ে বড় কথা, এই চুক্তির ফলে ভারত কিভাবে তার এনার্জি ইন্ডিপেন্ডেন্সের দিকে এক বিশাল ধাপ এগিয়ে গেল। আজ আমরা এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং তার পেছনে থাকা গভীর ভূ রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, তবে দেখব চারদিকে এক অস্থির পরিস্থিতি। একদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত আর থামার নাম নেই, অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাতের ফলে গোটা মিডল ইস্ট এখন আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশী রাষ্ট্রেও আমরা দেখছি আমেরিকান অ্যাম্বাসির উপর হামলা হওয়ার মতো ঘটনা ঘটছে। কিন্তু এই চরম অস্থিরতার মধ্যেও ভারত অত্যন্ত স্থিতিশীলভাবে তার লক্ষ্য পূরণ করে চলেছে। সম্প্রতি একটি ইন্টারনেট মিম খুব ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিশ্বজুড়ে যখন সংকটের মেঘ, তখন ভারত তার উৎসবে মেতে আছে আর নিঃশব্দে নিজের অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। মানে ভারত দোল উৎসব পালন করছে আর চারিদিকে দিওয়ালির পটাকা ফুটছে। ডেটা অনুযায়ী সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘর্ষে প্রায় 780 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এই ঘটনার রেশ গ্লোবাল ইকোনমিতেও পড়েছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে ভারত এবং কানাডার এই ল্যান্ডমার্ক ডিলটি কেন ইন্টারন্যাশনালি এত গুরুত্ব পাচ্ছে? কারণ হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম কোনো সাধারণ খনিজ নয়, এটি হলো পারমাণবিক শক্তির মূল জ্বালানি। ভারত এবং কানাডার মধ্যে এই 10 বছরের মেগা ডিলটি আসলে আগামী দশকের এনার্জি ডাইনামিক্স বদলে দেবে। অনেকে প্রশ্ন করছে, এই ডিলটির প্রকৃত অর্থমূল্য বা অ্যাকচুয়াল ভ্যালু ঠিক কত? মিডিয়া রিপোর্ট এবং ইন্টারন্যাশনাল হেডলাইন ফলো করলে আমরা দুটো ভিন্ন ফিগার দেখতে পাবো। কোথাও বলা হচ্ছে 2.6 থেকে 2.7 বিলিয়ন, আবার কোথাও 1.9 বিলিয়ন। এখানে একটা খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল নর্মস আছে যা আমাদের বোঝা দরকার। যখন ইন্টারন্যাশনাল মিডিয়া 2.7 বিলিয়নের কথা বলছে, তখন তার মানে মূলত কানাডিয়ান ডলারে হিসাব করছে। কিন্তু গ্লোবাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের স্ট্যান্ডার্ড কারেন্সি যেহেতু US ডলার, তাতে কনভার্ট করলে এর মূল্য দাঁড়ায় প্রায় 1.9 থেকে 2 বিলিয়ন ডলার। তবে টাকার অঙ্কের চেয়েও বড় কথা হলো এটি একটি মেগা ওয়ান ডিল। এই বিপুল পরিমাণ অর্থ আগামী 10 বছর ধরে কানাডার অর্থনীতিতে ঢুকবে। তার বিনিময়ে ভারত পাবে তার পরমাণু চুল্লির জন্য অপরিহার্য জ্বালানি। এখন প্রশ্ন হলো, এই ডিলটি কেন জিওপলিটিক্যালি এত সেন্সিটিভ? দেখুন, ইউরেনিয়াম কিন্তু চাল, ডাল বা গমের মতো কোনো সাধারণ পণ্য নয় যে টাকা দিলেই যে কেউ কিনে নিতে পারবে। ইউরেনিয়াম হলো একটি স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটি দিয়ে যেমন বিদ্যুৎ তৈরি করা হয়, তেমনি এটি ভুল হাতে পড়লে তৈরি হতে পারে ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র। আর ঠিক এখানেই ভারত এক বিশাল কূটনৈতিক জয় হাসিল করেছে। আপনারা যদি কানাডার এক্সপোর্ট হিস্ট্রি দেখেন, তারা ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত খুঁতখুঁতে। তারা শুধুমাত্র তাদের সবচেয়ে বিশ্বস্ত এবং লাইক মাইন্ডেড পার্টনারদের এই জ্বালানি দেয়, যেমন ইউরোপের উন্নত দেশ নেদারল্যান্ডস কিংবা তাদের ঐতিহাসিক মিত্র গ্রেট ব্রিটেন। আজ যখন কানাডা ভারতকে সেই তালিকায় রাখছে, তখন বুঝতে হবে বিশ্বমঞ্চে ভারতের ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা এখন কোন পর্যায়ে পৌঁছেছে। মনে করে দেখুন, মাত্র 1-1.5 বছর আগে এই কানাডায় তথাকথিত মানবাধিকার বা নির্ঝর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে বিষেধগার করেছিল। সম্পর্ক এতটাই তিক্ত হয়েছিল যে দুই দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার পর্যন্ত করেছিল। কিন্তু আজ সেই একই কানাডা ভারতের ওপর এই স্তরের স্ট্র্যাটেজিক ট্রাস্ট দেখাচ্ছে
এটি প্রমাণ করে যে পশ্চিমী দেশগুলো এখন মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। তারা নিশ্চিত যে এই ইউরেনিয়াম ভারত শুধুমাত্র পিসফুল পারপাস বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ দেশের কলকারখানা এবং ঘরবাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্যই ব্যবহার করবে। ব্রিটিশ এবং আমেরিকান মিডিয়া, এমনকি চীনের গ্লোবাল টাইমসও এই চুক্তির প্রতিটি পয়েন্ট নিয়ে যে চুলচেরা বিশ্লেষণ করছে তার কারণ একটাই, তারা বুঝতে পারছে যে ভারত এখন আর কেবল দক্ষিণ এশিয়ার শক্তি নয়, ভারত এখন গ্লোবাল নিউক্লিয়ার অর্ডারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কানাডার এই ইউটার্ন আসলে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক শক্তির কাছে পাশ্চাত্যের এক প্রকার নতি স্বীকার। কানাডার রাজনীতিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের যে টানাপোড়েন ছিল তা আমরা সবাই দেখেছি। খালিস্তান ইস্যু থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ট্রুডোর শাসনকালে দুই দেশের সম্পর্ক একেবারে খাদের কিনারায় পৌঁছে গেছিল। কিন্তু বর্তমানে কানাডার রাজনৈতিক দৃশ্যপটে মার্ক কার্নির আবির্ভাব একটি নতুন আশার আলো নিয়ে আসছে। মার্ক কার্নি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একজন তুখোড় ইকোনমিস্ট এবং সেন্ট্রাল ব্যাংকার হিসেবে পরিচিত। তিনি বোঝেন যে নস্টালজিয়া বা ইমোশন দিয়ে দেশ চলে না, দেশ চলে স্ট্র্যাটেজি এবং ইকোনমিক ইন্টারেস্ট দিয়ে। ভারত সফরে এসে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভারতের মতো একটি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিকে বাদ দিয়ে কানাডা তার নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে না। তিনি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটে যেখানে একটি দেশের পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যদিও ভারতের বর্তমান মাথাপিছু আয় এখনও $3000 নিচে, কিন্তু গ্রোথ রেট বা বৃদ্ধির হার বিস্ময়কর। এই বিপুল সংখ্যক মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই হলো কানাডার মতো দেশের জন্য এটি একটি বিশাল বাজার। কানাডা কেন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক জোড়া লাগাতে এত মরিয়া? এর পেছনে রয়েছে সাটল ডিপ্লোমেসি। সহজ কথায় বলতে গেলে কানাডা এখন তার আমেরিকান ডিপেন্ডেন্সি বা আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায়। ভৌগোলিক অবস্থানের কারণে কানাডার প্রধান প্রতিবেশী রাষ্ট্র হলো আমেরিকা। কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে পাল্টাচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন ট্যারিফ বা ট্রেড ওয়ারের হুমকি দেন, তখন কানাডার মতো দেশগুলো নিরাপত্তাহীনতায় ভোগে। তাদের মনে ভয় কাজ করে যে যদি কাল কোনো কারণে আমেরিকার সাথে তাদের বাণিজ্যিক দূরত্ব তৈরি হয় তবে তারা কোথায় যাবে। এই ফিউচার শক থেকে বাঁচতেই কানাডা এখন ডাইভার্সিফিকেশন বা বাণিজ্যের বহুমুখীকরণের পথে হাঁটছে। আজ তাদের কাছে ভারত হলো সেই আদর্শ পার্টনার। বর্তমানে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্য মাত্র $8 থেকে $10 বিলিয়ন আশপাশে, কিন্তু 2030 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাকে $50 বিলিয়ন নিয়ে যাওয়ার একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে ইউরেনিয়ামের পাশাপাশি ন্যাচারাল গ্যাস বা ক্রিটিক্যাল মিনারেলস আদান প্রদান বাড়ানো অত্যন্ত জরুরি। এই পুরো ঘটনায় চীনের ভূমিকা বা প্রতিক্রিয়া অত্যন্ত লক্ষণীয়। চীনের গ্লোবাল টাইমস এবং চায়না ডেইলি মার্ক কার্নির এই ভারত সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে কভার করেছে। কেন? কারণ 2012 সালে চীন নিজেও কানাডার সাথে একটি ইউরেনিয়াম ডিল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমেরিকার আপত্তি এবং বিভিন্ন সিকিউরিটি প্রোটোকলের কারণে কানাডা চীনকে ইউরেনিয়াম দিতে অস্বীকার করে। আজ যখন এই কানাডা ভারতের জন্য রেড কার্পেট পেতে দিচ্ছে, তখন বেজিংয়ের অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। চীন এখন দেখছে যে ভারতের স্ট্র্যাটেজিক স্পেস ক্রমাগত বাড়ছে। কানাডার এই ইউটার্ন প্রমাণ করে যে গ্লোবাল সাপ্লাই চেইনে ভারত এখন আর কোনো বিকল্প নয়, বরং একটি অপরিহার্য শক্তি। ভারতের এই নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামের সাফল্য মানেই হলো সস্তা এবং পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন, যা সরাসরি ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে শক্তিশালী করবে। চীন ভালো করেই জানে যে ভারত যদি তার এনার্জি হাঙ্গার মেটাতে পারে তবে বিশ্ববাজারে ভারতের পণ্য চীনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মার্ক কার্নির সাথে মুকেশ আম্বানির বৈঠক। অনেকেই হয়তো ভাবছেন এখানে রিলায়েন্সের কি ভূমিকা থাকতে পারে। আসলে কানাডা শুধুমাত্র ইউরেনিয়ামে সমৃদ্ধ নয়, তাদের কাছে রয়েছে বিশাল ন্যাচারাল গ্যাস এবং অয়েলের ভাণ্ডার। ভারত তার ক্রমবর্ধমান চাহিদার জন্য প্রচুর পরিমাণে এলএনজি আমদানির পরিকল্পনা করছে। ভারতের এনার্জি সেক্টরে রিলায়েন্স একটি মেজর প্লেয়ার, তাই কানাডিয়ান বিজনেসের সাথে রিলায়েন্সের পার্টনারশিপ হওয়া মানে হলো ভারতের ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ নিশ্চিত করা।
এই সিইপিএ মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি আগামী দিনে স্বাক্ষরিত হয়, তবে ভারতীয় কোম্পানিগুলোর জন্য কানাডার বাজার পুরোপুরি খুলে যাবে। এটি কেবল একটি ডিল নয়, এটি হলো একটি ভ্যালু পার্টনারশিপ। ভারত এখন আর কেবল গ্রহীতা নয়, এবং কানাডার জন্য ভারত হলো একটি ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন। সবশেষে এটুকুই বলা যায় যে ভূরাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। কানাডা বুঝতে পেরেছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে বা ট্রুডোর মতো একঘেয়েমি নীতি নিয়ে চললে লাভ নেই। ভারতের অর্থনৈতিক উত্থান আজ এতটাই শক্তিশালী যে বিশ্বের তাবড় তাবড় দেশগুলো তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ভারত ও কানাডার এই নতুন শুরু কেবল বাণিজ্যের জন্য নয়, এটি গ্লোবাল স্টেবিলিটি এবং এনার্জি সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যে নীরব অগ্রযাত্রা শুরু করেছে তা আজ সারা বিশ্বের সামনে স্পষ্ট। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কানাডার এই পরিবর্তন কি সত্যিই দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি কেবল বাণিজ্যিক প্রয়োজনে নেওয়া একটি কৌশল? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূরাজনীতির এমনই আরও ইনডেপথ অ্যানালিসিস দেখতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলকে। আমি সুশোভন, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।